সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। বর্তমান যুগের প্রেক্ষাপটে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু এখন আমরা দেখতে পাই যে তাদের সৌন্দর্যকে আরেকটু নান্দনিক রূপে নিয়ে যাবার জন্য কিন্তু সরপন্ন হচ্ছেন অ্যাস্থেটিক ট্রিটমেন্টের। আমাদের আজকের আলোচ্যের বিষয় হচ্ছে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর সিনথিয়া আলম ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাঙ্কস। এখন কিন্তু নারী পুরুষ সবাই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে থাকে। কোন কোন ট্রিটমেন্টগুলো অ্যাস্থেটিক ট্রিটমেন্টের আওতায় পড়ে থাকে? অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যদি আমি ইন্ডিভিজুয়ালি বলি যে মানে শুধু অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এটা কিন্তু না, ক্লিনিক্যাল একটা ডার্মাটোলজিক্যাল কোনো কন্ডিশন থেকেই কিন্তু অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা দরকার হয়। শুধুমাত্র যদি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলেন যে এটার সাথে কানেক্টেড না, তাহলে আমি বলবো অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। অ্যান্টি এজিং ট্রিটমেন্টের মধ্যে বোটক্স, ফিলার, থ্রেড লিফট এগুলো আছেই, কিন্তু এটা ছাড়াও আমরা অনেক ট্রিটমেন্ট যেমন পিআরপি ট্রিটমেন্ট বা হচ্ছে ব্রাইটেনিং ট্রিটমেন্ট, আবার এক্সোজোম থেরাপি, হ্যাঁ, এগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট। আমি আসলে অ্যাস্থেটিক বলতে চাই না, আমি অ্যাডভান্স বলি। যদি বলি যে অ্যাস্থেটিক, তাহলে আমার কাছে অ্যান্টি এজিং এটাকেই মানে অ্যাস্থেটিক মনে হয়, এটা আমার মতামত। বর্তমানে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে কিছুটা নেগেটিভ কিছু ধারণা রয়েছে যে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট মানে হচ্ছে নিজেদের ওন বিউটিটা নষ্ট করে ফেলা বা সেটাকে আসলে কিছুটা পরিবর্তন করে ফেলা। তো এই বিষয়ে আপনার আসলে মতামত কি একজন ডার্মাটোলজিস্ট হিসেবে? এই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এটা ভালোর জন্য ঠিক আছে, অনেকের ক্ষেত্রে অনেক উপকার হচ্ছে। কিছু দেখা যায় যে ডিফর্মিটিস থাকে, মানে কিছু ডিফর্মিটিসের জন্য সেটা কারেকশন করে অনেকে। আবার অনেকের ক্ষেত্রে সব কিছু ঠিক থাকার পরেও সেটা ডিফর্মিটিস রূপে চলে যাচ্ছে। এটা কিন্তু আসলে খুবই মানে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে জিনিসটা কি, ওভার কোনো কিছুই ভালো না। আচ্ছা, তো এখন সেটা ওভার ফিলার হোক, ওভার বোটক্স হোক বা ওভার ব্রাইটেনিং হোক, সেটা দরকার নেই। একটা নর্মাল, আপনি যদি নর্মাল অ্যাপিয়ারেন্সে থাকে, বা সত্যি কথা বলতে আমাদের প্রতিটা, আমরা তো সুন্দর হয়েই জন্মাচ্ছি, কিন্তু সেটা মেনটেন করার জন্য যদি কেউ করে তাহলে ঠিক আছে, তারুণ্য ধরে রাখার জন্য যদি করে ওকে ফাইন, কিন্তু তার যেই চেহারাটা আছে বা যেই অ্যাপিয়ারেন্সটা আছে সেটা যদি টোটালি চেঞ্জ করে দেওয়ার চিন্তা থাকে, বা মনে করে যে হ্যাঁ আমি এখন সেলমা হায়েক হয়ে যাব, বা আমি এখন বাইরের কোনো অ্যাক্ট্রেস হয়ে যাব, এটা আসলে করা উচিত না। বর্তমানে অনেকে কি সেলিব্রিটিদেরকে দেখে সবাই সেলিব্রিটিদের ওই চেহারার যে অবয়বটা সেটাই কিন্তু নিয়ে আসার চেষ্টা করে থাকে। এক্ষেত্রে এই ধরনের ক্লায়েন্টদেরকে আপনারা আসলে কিভাবে ডিল করেন? তাদেরকে আমি কাউন্সেলিং করছি তাদেরকে কনভিন্স করার জন্য যে ট্রিটমেন্টটা নিতে। না, আমি কনভিন্স করার ট্রাই করি যে আপনার জন্য এটা দরকার নেই। আচ্ছা, এটা আসলে আপনার জন্য খারাপ লাগতে পারে, এখন আপনি মনে করছেন যে এটা নিলে আপনাকে সেরকম লাগবে, কিন্তু যখন আপনি ফিল করে ফেলবেন বা এই ধরনের কোনো অ্যাপিয়ারেন্সে যাবেন, তখন আপনার ভালো নাও লাগতে পারে, এটা ক্ষতিও হতে পারে। যখন তার আর্জ থেকেই থাকে যেটা আমার দিতেই হবে, তখন আমি অল্প করে দিই। হ্যাঁ, আমি চাই না যে ওভার কোনো কিছু করতে। গ্লুটাথিয়ন যে ট্রিটমেন্ট, এটি সম্পর্কে কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল, অনেক ইস্যুস হয়েছে। একটু জানবো যে এই গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট আসলে কতটুকু শরীরের জন্য কার্যকর, কতটুকু আসলে চেহারার যে ব্রাইটনেসটা 2-3 শেড আসলে বাড়িয়ে থাকে? গ্লুটাথিয়ন একটি অ্যান্টিঅক্সিডেন্ট ট্রিটমেন্ট বা ব্রাইটেনিং ট্রিটমেন্ট হিসেবে দেওয়া যেতে পারে, আবার অনেকের ক্ষেত্রে এটা ইমিউনিটি বুস্ট আপ হিসেবেও কাজ করে, বাট কন্ট্রোভার্সিয়াল সব কিছুরই। এখন গ্লুটাথিয়ন কত পাওয়ার নির্দিষ্ট কিছু মানে এটার দেওয়ার জন্য কিছু গাইডলাইন আছে, যেমন যদি ধরেন কাদেরকে দেয়া যাবে কাদেরকে দেয়া যাবে না। এখন কেউ লিভারের ডিজিজে আছে বা অ্যাক্টিভ ভ্যাকসিনেশন নিয়েছে বা কিডনি ডিজিজে ভুগছে বা ক্রিয়েটিনিন হাই, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা দেওয়া যাবে না। আবার অনেকের ক্ষেত্রে দেখেন গ্লুটাথিয়ন নেওয়ার এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। এই এক্সপেকটেশন লেভেলটা যদি মনে করেন, অনেকে এসে বলে কি গ্লুটাথিয়ন নেওয়ার পর আমি ব্রাইট হব, তো তা আমি বলি যে হ্যাঁ ব্রাইট হবেন, আপনার গায়ের টেক্সচার যেটা আপনার ছিল সেই টেক্সচার থেকে আপনার ইভেন টোনটা পাবেন বা ইভেন টেক্সচারটা পাবেন, আপনার নিজের কালার যেটা ছিল সেটাই হবে, কিন্তু আপনার কখনোই যেই কালার ছিল না সেরকম অসম্ভব মানে ওরকম কিছু হয়ে যাবে না। এটার জন্য আমি তাদেরকে এক্সপেকটেশন লেভেলটা উইদিন লিমিট রাখতে বলি, চেষ্টা করি তাদেরকে বুঝিয়ে বলতে এটার কি কি সাইড এফেক্ট থাকতে পারে বা কমপ্লিকেশন কি হতে পারে, প্লাস হচ্ছে তাদেরকে কিছু ইনভেস্টিগেশনও দেই আমি যে আসলে তারা নিতে পারবে কিনা সেটা নিজের আমার বোঝার জন্য। তো
এখন একটা তো মানে এখন আবার হাইপ উঠেছে যে হচ্ছে গ্লুটাথিয়ন নেয়ার পর বা এমন কোনো সাইড এফেক্ট হতে পারে কিনা যেটার জন্য সিভিয়ার কোনো কিছু হয়ে আচ্ছা, যাচ্ছে। এই আমাদের পার্শ্ববর্তী দেশে একজন মিডিয়ার মানুষ গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী সময়টাতে তিনি আসলে মৃত্যুবরণ করেন। এক্ষেত্রে গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটা যখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে কেউ যদি ট্রিটমেন্টটা নিতে চায়, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে বা মেনটেন করে তার এই ট্রিটমেন্টটা নেওয়া উচিত? এখন এটা কিন্তু আমরা কেউ শিওর না যে হচ্ছে ওই মুহূর্তে সে কি গ্লুটাথিয়ন নেয়ার জন্য কিছু হয়েছিল কিনা, কারণ গ্লুটাথিয়ন যারা নেয় না তারও তো সাডেন অ্যাটাক হচ্ছে। আবার এমনও তো দেখা যাচ্ছে ইদানিং যে যারা বেশি এক্সারসাইজ করছে বা বডি অ্যাক্টিভ বা ওয়েট লিফটিং এর সাথে আছে, সাডেন কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে। তো সেটা যদি গ্লুটাথিয়নের সাথে কানেক্ট করার ট্রাই করে কেউ, এখন এটা আমি শিওর না, কারণ কি এটা ডিরেক্ট কানেকশন নাই। হ্যাঁ, এটা যদি বলেন এটা আমার মতে এটার সাথে কানেকশন তার নাও থাকতে পারে। গ্লুটাথিয়নের সঙ্গে আসলে কার্ডিয়াক অ্যারেস্টের কোনো ডিরেক্ট রিলেশন নেই। ডিরেক্ট রিলেশন নেই, কিন্তু হচ্ছে এখন সে অনেকেই বলে যে সে ওই ফাস্টিংয়ে ছিল, সে সারাদিন কোনো কিছু খায়নি, প্লাস সে এক্সারসাইজ করেছে, প্লাস সেটার সাথে সে ভিটামিন সি নিয়েছে। এখন কেউ বলছে ভিটামিন সি, আবার কেউ বলছে গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়নের মধ্যেও অনেকে ভিটামিন সি অ্যাট এ টাইম দিয়ে নিতে নেয়। তো তাদের ক্ষেত্রে কিন্তু যদি ভিটামিন সি এর বেশি থাকে, পরিমাণ যদি বেশি থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষতি হতে পারে এবং এটার সাথে তখন কানেকশন থাকতে পারে। আপনার বুঝতে হবে যে মাত্রাটা কি। এখন আপনি বললেন যে আমি কাদেরকে দেব, আমি কিছু ইনভেস্টিগেশন তাদের জন্য করি যারা হচ্ছে এটা নিতে ইচ্ছুক এবং তাদের এক্সপেকটেশন লেভেলটা কোন পর্যায়ে পর্যন্ত। তাদের এক্সপেকটেশন, আপনি বলছেন যার এক্সপেকটেশন লেভেল অনেক বেশি থাকে যে 2-3 সেট উনি ব্রাইট হয়ে যাবে, তার পাশাপাশি আপনার কাছে একটু জানবো যে যারা নিতে চায় হয়তো বা নিচ্ছে, এক্ষেত্রে কি গ্লুটাথিয়ন নেওয়ার কারণে কোনো তার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা? গ্লুটাথিয়ন নেয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া আমি পাইনি। কন্ট্রোভার্সিয়াল যেহেতু, এটা নিয়ে আমি ফুল টোটালি বলবো না, বাট আমার চেম্বারে এতদিন পর্যন্ত যতজন নিয়েছে বা আমার গাইডলাইনে যতজন নিয়েছে তাদের কোনো ক্ষতি হয়নি বা কোনো ধরনের সাইড এফেক্ট হয়নি। আচ্ছা, আপনার পরামর্শ কি যে গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট আসলে ডাক্তারের তত্ত্বাবধানে নেওয়া উচিত কিনা? অবশ্যই, যে কোনো ধরনের ইনজেক্টেবল, সেটা ওই যে অ্যান্টি এজিং বলেন, বোটক্স, ফিলার, থ্রেড লিপ, ইনক্লুডিং গ্লুটাথিয়ন, কোনো ধরনের কোনো রকম যদি এক্সপেরিয়েন্সড কোনো ডার্মাটোলজিস্ট না হয় তাহলে কিন্তু এটা নেওয়া উচিত না। যে কোনো অকারেন্স যে কোনো সময় হতে পারে। এখন আপনি কিভাবে দিচ্ছেন, কত ড্রিপে দিচ্ছেন, এখন এটা তো আইভি স্যালাইনের মাধ্যমে যায়, এটা কতটুকু ড্রিপে দিতে হবে, স্পিডটা কতটুকু হবে এবং মিক্সচারটা কিভাবে হবে, এটা কোনটার সাথে কত পার্সেন্ট কিভাবে মিক্সচার করবে, এটার সাথে অন্য কিছু দিতে হবে কিনা, বা পেশেন্টের কোনো কন্ডিশনের সাথে এটা সাইড এফেক্ট হয় কিনা, ইন্টারাকশন আছে কিনা, এগুলো দেখে দেন আপনার পেশেন্টকে দিতে হবে। এই যে অ্যান্টি এজিং এর যে ট্রিটমেন্টগুলো রয়েছে, অনেকে কিন্তু পার্লার থেকেও একই সার্ভিসটা নিচ্ছে, যেমন অনেকে বোটক্স নিচ্ছে, অনেকে ফিলার করছে, অনেকে কার্বন লেজার করছে। সো এই বিষয়ে আপনার কাছে জানবো যে একজন ডার্মাটোলজিস্ট হিসেবে আপনার পরামর্শ কি যে এই ট্রিটমেন্টগুলোকে ডার্মাটোলজিস্টের কাছেই নেওয়া উচিত নাকি পার্লারে যেও করতে পারবে? আসলে ডাক্তার ছাড়া কোনো ধরনের এরকম ট্রিটমেন্ট করা উচিত না। এটা ছাড়া আরেকটা জিনিস বলবো, যদি ডাক্তারের সুপারভিশনে নেওয়া হয় দেন ওকে। পার্লারে আপনি কি করবেন, হেয়ার একটা কোনো কিছু করতে চাইলেন বা পেডিকিউর ম্যানিকিউর, আমি কি পার্লারে যাই না, আমিও তো পার্লারে যাই, পেডিকিউর ম্যানিকিউর করতে পারি বা এই ধরনের কোনো ট্রিটমেন্ট করতে পারি, যেমন হেয়ারের কোনো ট্রিটমেন্ট করলাম। কিন্তু ইনজেক্টেবল এগুলো খুবই সেন্সিটিভ। এখন এটা স্টেরাইল ওয়েতে হতে হবে, একটার ওইভাবে ওই পরিবেশে করতে হবে, কারণ কি স্টেরিলিটি খুবই ইম্পর্টেন্ট। ইনফেকশন কোন পর্যায়ে যেতে পারে এটা কিন্তু তাদের ধারণাটা নেই। একজন ডক্টর যে ধারণাটা রাখে, আপনার কি মনে হয় যে পার্লারের একজন যে করছে সেই ধারণাটা রাখে না? সে দেখাচ্ছে যে এটা চলে যাচ্ছে, কিন্তু এটার পরবর্তী ইফেক্টটা কি হতে পারে, বা এই গ্লুটাথিয়ন দিচ্ছে, গ্লুটাথিয়নটা যদি ঠিকমতো না দেওয়া হয় কমপ্লিকেশন কোন দিকে যেতে পারে বা ম্যানেজমেন্টটা কি হবে সেটা কিন্তু জানে না। অনেকেই এখন দেখা যায় ফিলার করে আসে, দেখবেন লিপ ফিলার করে, চিক ফিলার করে আসে। এই যে ফিলারগুলো দেওয়া হয় সেটাও কিন্তু তারা জানে না কোন ধরনের ফিলার। অনেকে এটা করে আসে, তারা মনে করে একটু কমে দিচ্ছে বা একটু দেখা যায় যে হচ্ছে অত বেশি না, একটা ট্রিটমেন্ট করতে যাচ্ছে বা একটা সার্ভিস নিতে যাচ্ছে পার্লারে, সেখানে ভাবলো যে কম টাকায় আছে করে ফেলি, কিন্তু ওই যে অতটুকু সময়ে আন্ডার আই ফিলার করে বা লিপ ফিলার করে যারা আসে পরবর্তীতে
এমন ইরিভার্সিবল কিছু ড্যামেজ হয়ে যায় যেটা কখনোই আর কারেকশন হবে না। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে আপনি যেমনটি বলছিলেন যে ফিলার করার পরে অনেক সময় অনেকের পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যদি তিনি পার্লার থেকে সেই সার্ভিসটুকু নিয়ে থাকেন, অথবা অনেক সময় দেখা যায় অনেক ডার্মাটোলজিস্টদের কাছে যদি কেউ ফিলার নিয়ে থাকে সেটি কিন্তু অনেক সময় দেখা যায় কোনো ক্ষতির কারণ হতে পারে। আপনার কাছে একটু জানবো যে কী কী ধরনের আসলে সাফার তিনি করতে পারেন। যদি ফিলারটা কোথা থেকে নিচ্ছে এবং এটার আসলে কি আছে, অথেন্টিক কিনা, এফডিএ অ্যাপ্রুভড কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। ফিলার কোন জায়গায় করছে, এখন এটা অনেকে দেখা যায় কি আন্ডার আই ফিলার করে আসে। আন্ডার আই ফিলার করলে ব্লাইন্ডনেসও হতে পারে, এবং অনেকে দেখা যায় যে নোজে করছে, নোজ শার্পনেসের জন্য। এই এরিয়াটা আমাদের মেডিকেলের বা অ্যানাটমিক্যাল ওয়েতে বলা হয় এটা ডেঞ্জার এরিয়া, এবং ব্লাড সার্কুলেশন এখানে সব থেকে বেশি থাকে। তো এই এরিয়াতে যখন কোনো ধরনের ফিলার করা হয়, এই ফিলারটা যে কোনো ভেইনে আটকে যেতে পারে, যে কোনো ধরনের ব্লক হতে পারে। এই আর্টারি বা ভেইনে যে ব্লকগুলো হয় ভাস্কুলার অক্লুশন হয়। তো এই অক্লুশনের কারণে ওখানে ব্লাড সাপ্লাইটা যখন টোটালি কমে যায় তখন ওই জায়গাটা তো পচে যায়, ইস্কেমিক হয়ে যায়। তখন দেখা যায় এটা কারেকশন হয় না অ্যাট এ টাইম, ওখানকার নেক্রোসিস, ইস্কেমিয়া ডেভেলপ করে, পাশাপাশি যখন ব্লাড সাপ্লাই টোটালি অফ হয়ে যায় টোটাল জায়গাটাই তো পচে যায়। এটা হওয়ার পাশাপাশি এই জায়গাগুলোতে কানেকশন বা এই জায়গাগুলোতে ব্লাড যাচ্ছে কোন জায়গা থেকে, যেমন চোখের নিচে, ওইখানেও কিন্তু ব্লক হয়ে ব্লাইন্ড, একদম টোটালি ব্লাইন্ড। আবার এটা যখন মুখের চারপাশে আসে এই জায়গাটাতে টোটালি তার আলসার হবে। প্রথমে দেখবেন যে একটু ব্লুইশ বা একটু গ্রেইশ টাইপের অ্যাপিয়ারেন্স, দেন এই জায়গাটা আস্তে আস্তে ফুলতে থাকবে, তারপরে আস্তে আস্তে আলসারের মতো ডেভেলপ করবে এবং এটা শুকাবে না। এই জায়গাটা টোটালি পচে যাবে, এক কথায় হচ্ছে পচে যাবে। তো এটা কারেকশন হবে না। তো এরকম পর্যায়ে যাওয়ার আগেই কিছু জিনিস করা উচিত। এখন রেগুলারলি এই ধরনের পেশেন্ট কমপ্লিকেশন নিয়ে আসে, তো এই জিনিসগুলো ম্যানেজ করার ক্ষমতাটা দেখা যায় থাকে না। যদি কেউ আসলে ভুল করে কোথাও হয়তো এরকম একটা সার্ভিস নিয়ে নিল যে ফিলার করার পরে তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে, এক্ষেত্রে আসলে এটাকে ডিসলভ করার বা এটার সলিউশন বা ট্রিটমেন্ট আসলে কি হতে পারে? এটা যদি এরকম ভুল হয়েই থাকে, সে নেয়ার পর বুঝছে যে না তার এটা খারাপ লাগছে বা ওভার হয়ে গিয়েছে, তাহলে ডিসলভ করতে পারে। হ্যাঁ, যেমন হাইলোরাইডিস দিয়ে এটা ডিসলভ করা যায়। কিভাবে, কতটুকু অ্যামাউন্ট বা এবং এটার সাথে কি কনসেন্ট্রেশন দিতে হবে, এটা ছাড়া অন্য কোনো ওয়ে আছে কিনা, সেটা মানে যারা করে তারা না জানলে যারা জানে তাদের কাছে যেতে হবে। এরকম কারেকশন আমি করি রেগুলার, কিন্তু সেই টাইমের মাঝেই আসতে হবে। আচ্ছা, কোনো ধরনের মানে খারাপ পর্যায়ে যাওয়ার আগে এই কারেকশনটা বা হচ্ছে সলিউশনটা খুঁজতে হবে এবং নিতে হবে। এটা ডিসলভ করা যায় এবং হচ্ছে নর্মাল ওয়েতে ওই টাইমের মধ্যে আসলে টোটালি এটা ঠিক করা যায়, পসিবল হয়। অনেকে বলে থাকে যে ফিলার বডির মধ্যে বা ফেসের মধ্যে যেখানে অ্যাপ্লাই করা হয় সেটি আসলে একটা ফরেন ম্যাটেরিয়াল। অনেকে চীন ফিলার করে থাকে, অনেকে চীনে দিয়ে থাকে বা নোজে দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানবো, এই যে মানুষ বলছে যে এটা আসলে ফরেন ম্যাটেরিয়াল, এটা কখনোই স্কিনের সঙ্গে মিশে যায় না, পরবর্তীতে ক্যান্সার পর্যন্ত হতে পারে বা অন্য কোনো জটিলতা হতে পারে, এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো এক কথা যে আসলে ফিলার ক্ষতিকারক কিনা স্কিনের জন্য? স্কিনের জন্য ফিলার ক্ষতির কারণ হয় যখন কোনো এটা তো ফরেন ম্যাটেরিয়াল, যখন অনেক সময় যাদের ডিসলভ হয় না বা এটা রয়ে যায় তাদেরকে গ্রানুলোমা ফর্মেশন, মানে এই ফরেন ম্যাটেরিয়ালকে আমাদের বডি অ্যাকসেপ্ট করতে পারছে না, তখন এটা শক্ত হয়ে থাকে। দেখা যায় যেখানে দেওয়া হচ্ছে সেটা শক্ত হয়ে থাকে, এটা যায় না, এটা অনেক দিন পর্যন্ত এটা থাকতেই পারে। অনেক দিন কি দেখা যায় লাইফ লংও অনেকের থেকে থাকে, কিন্তু ওই যে শক্তটা হয় না, ওটা টিউমার লাগে একটা গ্রোথের মতো মনে হয়। আবার এই যে ফিলারটা যদি অথেন্টিক না হয় বা খারাপ কিছু হয়, সেক্ষেত্রে এটা ছড়ায় থাকতে পারে এক জায়গায়, একটা সুন্দরভাবে সুন্দর ওয়েতে না থেকে এটা ছড়িয়ে যেতে পারে। এখানে এই মাইগ্রেশন হতে পারে, ধরেন এক জায়গায় দিলেন, সেটা ছড়িয়ে আরেক জায়গায় চলে গেল। তার মানে আমরা আসলে এক্ষেত্রে বলতে পারি যে ফিলার ডেফিনেটলি করা যাবে, কিন্তু সেক্ষেত্রে কোন ধরনের ভালো মানের ফিলার কিনা এবং কোনো স্কিল ডার্মাটোলজিস্ট করছে কিনা সেটির উপর আসলে এটার পার্শ্ব প্রতিক্রিয়া ডিপেন্ড করে। আমরা এই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা এই পর্যায়ে দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ। এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে। অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না, বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ।
ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না, ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে। স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে, ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে। এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা। খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে। কি রাখবেন এই খাদ্য তালিকায়? খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার। ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া ভিটামিন সি, যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য। এই ভিটামিন এ, ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি, যেরকম ধরনের একটা ফ্রুটস বোল। একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করবো যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন, ফ্রুট বোল বা ফ্রুট বাস্কেট, এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে। একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা 3-4টা ফল খেয়ে ফেলি। এই 3-4টা ফল না খেয়ে 3 রকমের ফল নিয়ে 3-4 জন খাবারটা খেতে পারি আমরা। এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ। এবার আসেন যে আমরা ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায়, যেমন আমলকি, মালটা, তারপর পেয়ারা, এখন আমরা পাওয়া যাচ্ছে। এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে। এই ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে। সবচেয়ে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার। যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশন হবে না। সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল, সবসময় থাকে নারিশড, এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি। এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস। যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন, সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো। 3-4টা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন। অথবা অনেকে খোসাটা পছন্দ করে না, ফেলে দিয়েও খেতে পারেন। তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স, ফাইবার এগুলো পেয়ে যাবেন। তার সাথে পাচ্ছেন প্রোটিন, ভিটামিন ই, যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে। সকালে কি খাবেন বা বিকেলে খাবেন, কি খাবেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় সারাদিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কিনা। আমরা দেখা যায় বাঙালি মানুষ 3 বেলা খাবার খাই। শুধু 3 বেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি 2 বারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন। পুরো খাবারের সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান, লাইক 11:30 12টায়, ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন। এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি। ব্রাইট স্কিনটাকেও নষ্ট করে, অ্যাকনি তৈরি করে, আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না। তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান, যেরকম ফ্রুটস বা সালাদ, রাখতে পারেন স্যুপ, এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে। অ্যাসিডিক ট্রিটমেন্টের অনেক বড় একটা অংশ কিন্তু হচ্ছে যে হেয়ারের ট্রিটমেন্ট। এক্ষেত্রে হেয়ারের ট্রিটমেন্টের বর্তমানে সবথেকে অ্যাডভান্স ট্রিটমেন্ট কোনটা? এখন সব থেকে অ্যাডভান্স ট্রিটমেন্ট হচ্ছে এক্সোজোম থেরাপি। এক্সোজোম থেরাপি আসলে দেখা যায় কি এটা স্টিম সেল ডেরাইভড। তো এটা যেহেতু স্টিম সেল থেকে আসে, এটা হিউম্যান ডেরাইভডও হতে পারে, প্ল্যান্ট ডেরাইভডও হতে পারে। তো এক্সোজোম থেরাপি যখন আপনি আমাদের চুলের গোড়ায় বা হেয়ার ফলিকলে দেওয়া হবে, তখন আমাদের যেই স্টেজটা, হেয়ারের যে স্টেজ, লাইক অ্যানাজেন স্টেজ, এই চুলগুলো যে আমরা দেখতে পাচ্ছি এতদিন থাকার কারণ, একটা চুলের স্থায়িত্বকাল হচ্ছে 5 বছর। এটাকে দীর্ঘায়িত করে বা এই চুল পড়া থেকে এবং এই চুলের সাইকেলটাকে দীর্ঘায়িত করার জন্য স্টেম সেল থেকে যে এক্সোজোম আসে এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, এর একটা ক্রাইটেরিয়া আছে সিগন্যালিং মেথড। এটা দেখা যায় কিছু সিগন্যাল পাঠায়। ধরেন আপনি স্কাল্পে দিলেন, আপনার কোনো সমস্যা আছে বা ইনফ্লামেটরি কোনো কন্ডিশন আছে, সেটা আপনার সেই জায়গায় সিগন্যাল পাঠাবে যে তুমি কারেকশন করো, তোমার কারেকশন করতে হবে, যে তুমি রিপেয়ার করো। তখন ওই প্রবলেমটাকে সলভ করে নতুন হেয়ার রিগ্রোথ করে, প্লাস হচ্ছে ইনফ্লামেটরি কন্ডিশনটাকে টোটালি কিওর করে। পাশাপাশি আমাদের যে হেয়ার এক্সিস্টিং হেয়ার থাকে এটাকে কিন্তু ঠিক করে। তো এটার জন্য এক্সোজোমের তুলনা, মানে এটা ম্যাজিক, এখন হচ্ছে এটা মিরাকেলের মতো। এটা খুবই ভালো কাজ করে হেয়ার গ্রোথের ক্ষেত্রে, আবার হচ্ছে নিউ কোনো ধরনের যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশনের ক্ষেত্রে এক্সোজোম খুবই ইম্পর্টেন্ট, এবং এটা সত্যি কথা রেজাল্ট পাবে। আরেকটা জিনিস বলি, পিআরপি নিতে গেলে দেখা যায় প্রতি মাসে দেখা যায় মিনিমাম 5টা নিতেই হয় পিআরপি, হেয়ার পিআরপি।
তো রেজাল্ট পেতে হলে কিন্তু এক্সোজোমের ক্ষেত্রে 5টা হেয়ার পিআরপির জায়গায় এটা যদি এক্সোজোম 2টা নেওয়া হয় ট্রিটমেন্ট খুবই ভালো অর্থাৎ পিআরপি থেকে এক্সোজোম থেরাপিটা অনেক অ্যাডভান্স একটা ট্রিটমেন্ট। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাস্থেটিক ট্রিটমেন্টের যে কিছু কিছু বিষয় নিয়ে মানুষের কিছু মিসকনসেপশন ছিল, কিছু ভ্রান্ত ধারণা ছিল, সেই সম্পর্কে আমাদেরকে একটু পরিষ্কারভাবে বুঝিয়ে বলার জন্য আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আজ আমরা কথা বলছিলাম অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ডায়ালাইসিস আসলে মূলত হচ্ছে কৃত্রিম কিডনি, অর্থাৎ কোনো মানুষের যদি দুটো কিডনি পুরোপুরিভাবে অকার্য হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন কিডনি যে শরীর থেকে প্রয়োজনীয় পানি এবং বর্জ্য পদার্থগুলো নিয়মিতভাবে বের করে আমাদেরকে সুস্থ রাখে, সেটি তো কিডনির পক্ষে আর সম্ভব হয় না। তখন এই অপ্রয়োজনীয় অতিরিক্ত পরিমাণ পানি, তার সাথে শরীরে উৎপাদিত যে বর্জ্য পদার্থগুলো আছে ক্রিয়েটিনিন সহ, সেই সমস্ত পদার্থগুলোকে বের করে দেওয়ার জন্য মেশিনের সাহায্য নেওয়া হয়। সেই মেশিনের নাম হচ্ছে ডায়ালাইসিস মেশিন এবং যে প্রক্রিয়াটার নাম, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডায়ালাইসিস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntv.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।